এরপর ৩ দিন রুহির জ্বর ছিল, টানা ১০৩ ডিগ্রি জ্বর। মুনমুন খান মেয়ের অবস্থা দেখে দিশেহারা হয়ে যাচ্ছে, ডাক্তারদেরও জ্বালিয়ে মারছে। প্রতিবেলা ডাক্তার এসে দেখে গেছে, মুনমুন খান তাদের তাই বলেছে। আজ চতুর্থ দিনে রুহির জ্বর কমে গেছে, এখন একটু উঠে বসে হাঁটতে চলতে পারে। জুহিরও রুহির অবস্থা দেখে খারাপ লেগেছে, এতটা অসুস্থ সে তার জীবনে কাউকে দেখেনি। এদিকে সিরহান, তার অবস্থা খুব খারাপ, সে কিছুতেই রুহিকে না দেখে থাকতে পারছে না। তার এলাকায় ভালোই নামডাক আছে, এলাকার ধনীদের মধ্যে তারাও একজন, তাই সে কিছুতেই রুহির বাড়ির সামনে গিয়ে থাকতে পারছে না। সারিন প্রতিদিনই এসেছে রুহিকে দেখতে, আর সে রুহির অবস্থা শুনে আরও অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু ওপর থেকে কাউকে কিছু বুঝতে দিচ্ছে না। তুষের আগুনের মতো ভেতরটা ছারখার হচ্ছে, কিন্তু কেউ তা দেখতে পারছে না। সারিনের থেকে শুনেছে কালকে রুহি স্কুলে যাবে, তাই সে ঠিক করলো সেও যাবে, রুহির সাথে কথা বলবে। কথা না বলতে পারলে সে বাঁচবে না, তার নিঃশ্বাস আটকে আসছে। আজকে পঞ্চম দিন, রুহিকে তার মা নিয়ে যাবে স্কুলে। সকাল থেকে মুনমুন খান খুব গম্ভীর হয়ে আছে, তাকে দেখে রুহি জুহি দুজনেই ভয় পেয়ে আছে। ভয়তে কিছু জিজ্ঞেসও করছে না। জুহি আজকে নিজে গিয়ে রুহিকে জিজ্ঞেস করে, আপনি, তুমি কি জানো আম্মুর কি হয়েছে? জুহির জেসে কথা বলাতে রুহি একটু অবাক হলো, নিজেকে সামলে বলল, আমি কিছু জানি না। তারপর জুহি নিজের জায়গায় বসে থাকলো। মুনমুন খান রেডি হয়ে জুহিকে বলে, আমি রুহিকে নিয়ে বের হচ্ছি, তুমি বাসা থেকে কোথাও যাবে না, না হলে তোমার কপালে দুঃখ আছে। মুনমুন খানের রাগী কণ্ঠে বলাতে জুহি ভয়তে মিনমিনিয়ে আচ্ছা বলে দৌড়ে রুমে গেল। তারপর রুহির হাত ধরে মুনমুন খান বেরিয়ে যায়। আজকে স্কুলে প্যারেন্টস টিচার্স মিটিং, সব অভিভাবক আর শিক্ষকরা হলরুমে আছে। সামনে জেএসসি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কিভাবে ভালোভাবে প্রস্তুত করা যায়, লেখাপড়ার মান উন্নয়ন করা যায়, এ নিয়ে তাদের আলোচনা। সারিনের মাও ওখানে উপস্থিত আছে। তখনই গেটের সামনে এক BMW কার এসে থামে। মুনমুন খান প্রথমে গাড়ি থেকে নামে, তারপর রুহি। গাড়ির ভেতর থেকে মুনমুন খান একটা চামড়ার বেল্ট বের করে স্কুলের মধ্যে ঢোকে। সব স্টুডেন্টরা তার দিকে তাকিয়ে আছে। সে সোজা হলরুমের দিকে যায়। শাহিন স্যারের কলার ধরে বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর একের পর এক আঘাত দিতে থাকে তার শরীরে। মারতে মারতে মাঠে নামিয়ে নেয়, মাঠে ঘুরে ঘুরে তাকে মারতে থাকে। একের পর এক মারে তার শরীরে শার্ট ভেদ করে রক্ত বের হতে থাকে। শাহিন স্যারও নিজের শরীরে হাত দিয়ে ঢাকার চেষ্টা করে, কিন্তু তাতেও লাভ হয় না। রুহি কেঁদে বলে, মামনি থামো, তুমি, উনি মরে যাবে, মামনি থামো। কিন্তু তার কোনো হেলদোল নেই। সব অভিভাবক, শিক্ষক, স্টুডেন্টরা অবাক হয়ে তাকিয়ে আছে। রাস্তা থেকেও কিছু মানুষ আসলো রুহিকে দেখবে বলে। সিরহানও তখন উপস্থিত ছিল, সে ছিল কথা বলতে, কিন্তু পরিস্থিতি হাতের বাহিরে এখন। রুহির মা ক্লান্ত হয়ে মাঠ থামিয়ে জোরে চিৎকার দিয়ে বলে, প্রিন্সিপাল স্যার। প্রিন্সিপাল হাঁটু কাঁপতে কাঁপতে তার কাছে এসে বলে, জি ম্যাডাম। এই স্কুলের 50% ডোনেশন কে দেয়, আপনি ভুলে গেছেন? না ম্যাডাম, আপনি দেন। তাহলে এই কুলাঙ্গার আমার মেয়ের সাথে অসভ্যতামি করার সুযোগ পাই কিভাবে? ওকে মাফ করে দিন ম্যাডাম, ও জানতো না রুহি আপনার মেয়ে। অন্য কারো মেয়ে হলে তার সাথে এমন করবে, সেটাই বলতে চাচ্ছেন? না ম্যাডাম, আসলে তা নয়। আমি যদি টাকা দেওয়া বন্ধ করি তাহলে আপনাদের কি হবে বুঝতে পারছেন? সরি ম্যাডাম, এবারের মতো মাফ করে দিন, আর কোনোদিন এমন হবে না। ওকে আমি স্কুল থেকে বের করে দেব। রুহি কাঁদতেছিল, সারিন তাকে সামলাতে থাকে। তখন একজন মহিলা টিচার এসে রুহিকে আসল কাহিনী জিজ্ঞেস করে। রুহিও তাকে আস্তে আস্তে করে কেঁদে সব বলে দেয়। ওই ম্যাডামের পিছনে দাঁড়িয়েছিল সিরহান আর মাহমুদা খানম, তারাও সব শোনে। সিরহান 2 হাত মুঠ করে চল শক্ত করে ওখান থেকে সরে পড়ে। মুনমুন খান প্রিন্সিপালকে বলে যায়, রুহি আর ক্লাস করবে না, শুধু পরীক্ষা দেবে, বাসায় বসে পড়বে। সেও সেটা মেনে নেয়। তারপর রুহির হাত ধরে স্কুল থেকে বেরিয়ে যায়, আর শাহিন স্যারকে কয়েকজন পুরুষ শিক্ষক মিলে হসপিটালে ভর্তি করায়। এরপর থেকে রুহি আর ক্লাসে যায়নি। সিরহানের রেজাল্টও দিয়েছে, উপজেলায় ফার্স্ট হয়েছে সে। এ নিয়ে তার পরিবারের উল্লাসের শেষ নেই, কিন্তু তার মনে এ নিয়ে কোনো আনন্দ নেই। সবাই যেখানে তাকে নিয়ে মেতে আছে, সেখানে সে এসব থেকে দূরে। তার মা আর কাকি তার জন্য তার পছন্দের সব খাবার রান্না করেছে। তার বাবা তার জন্য ব্র্যান্ডেড ঘড়ি কিনে আনলো।
কাকা তাকে 20,000 টাকা দিল, কিন্তু কোনো কিছুই তার মন ছুঁতে পারল না। সে সকাল থেকে 3 বার রুহির বাড়ির সামনে রাউন্ডে দিয়ে এসেছে, কিন্তু রুহির দেখা পায়নি। সারিনের কাছে প্রতিদিন একটা কথাই জিজ্ঞেস করে সে স্কুলে এসেছে নাকি, কিন্তু সারিন রুহি আসবে না বলতে বলতে বিরক্ত হয়ে গেছে, তাই আর তার কাছে যায় না। 7 দিন পর শাহিন স্যারকে পুরোপুরি সুস্থ করে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়। এখন সে পুরোপুরি সুস্থ, কালকে থেকে স্কুলে যেতে পারবে। সন্ধ্যার পর একটু বাইরে বেরিয়েছেন। প্রায় রাত 9টার দিকে বাড়ির দিকে যায়। যে রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছে সে রাস্তা পুরোপুরি শুনশান, সে ছাড়া ও রাস্তায় কেউ নেই। তখনই সামনে থেকে একটা অটো এসে তাকে ধাক্কা দেয়। সে সিটকে চিত হয়ে একটু দূরে পড়ে, মাথায় আঘাত পেয়ে রক্ত বের হতে থাকে। কোনো মতে একটু জ্ঞান আছে, আফসা চোখে দেখল কালো হুডি পরা এক লোক তার দিকে আসছে। তাকে বলে, আমাকে বাঁচান প্লিজ, হসপিটালে নিয়ে চলুন। তুই আমার কলিজার গায়ে হাত দিয়েছিস, তোকে বাঁচিয়ে রাখা মানে আমার নিজের সাথে বেইমানি করা। শাহিন স্যারের 2 হাত 2 দিকে ছড়ানো থাকে, তার ওপর দিয়ে পরপর 3টা মোট 6টা বাইক চলে যায়। তখন সে বলছে, আমাকে বাঁচান প্লিজ, আমি আর কখনো কারোর সাথে খারাপ কিছু করব না। আগন্তুক আবার বলল, তোর মতো আবর্জনা বাঁচিয়ে রাখা মানে সমাজকে আরও ধ্বংস করা। তারপর সে ওখান থেকে চলে যায়। তখনই একটা ট্রাক এসে তাকে জোরে ধাক্কা দেয়, সিটকে দূরে গাছের সাথে বাড়ি খায়। সকালবেলা পুরো এলাকা জানাজানি হয়ে গেছে শাহিন স্যারের মৃত্যুর ব্যাপারে। এটাকে অ্যাক্সিডেন্ট বলে সবাই ধরে নিল। পুলিশও বুঝলো অ্যাক্সিডেন্ট, কারণ এ রাস্তা দিয়ে শর্টকাটভাবে বাজারের দিকে যায় বড় বড় মালবাহী ট্রাকগুলো। আর তার পরিবারও লাশ ময়নাতদন্তের জন্য দিবে না। পুলিশের সাথে এক প্রকার ঝামেলা করে তারা লাশ রেখে দিল। তারপর তাকে বাড়ি নিয়ে গিয়ে গোসল করিয়ে জানাজা দিয়ে কবর দিয়ে দেওয়া হলো। যেহেতু স্কুলের টিচার, তাই অনেক লোক উপস্থিত ছিল। সিরহানের পরিবারের পুরুষেরা, রুহির চাচা, তন্ময়ের পরিবারে, আরও আশেপাশে এলাকার মানুষজন। অনেকেই শুধু হাই হাই করছে, তাদের কিছুই আর বলার নেই। স্যারের বাড়ির লোকের আহাজারি থামছে না, আরও দিন যেতে থাকে। সিরহানের কলেজে ভর্তির দিন ঘনিয়ে আসে। যেহেতু ভালো রেজাল্ট, তাই শহরের বেস্ট কলেজেই চান্স হয়েছে। আর কলেজ হলে স্কুলের রোড দিয়ে একটু পেছনে, মানে স্কুলের সামনে দিয়ে প্রতিদিন আসা যাওয়া করতে পারবে। আজকে 2 মাস হয়ে গেল রুহির কোনো খবর পায় না সিরহান। এদিকে তার কলেজের ক্লাসও শুরু হয়ে গেছে। কোনো মতে ক্লাস আর পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তার মায়ের করা নজর না থাকলে পড়াশোনা একটুও হতো না। কলেজে যাওয়ার আগে একবার রুহির বাড়ির সামনে যায়, আবার কলেজ ছুটির পর ভাবে রুহি যদি একবারও বারান্দায় আসে তখন দেখবে, কিন্তু রুহি আসে না। সারিন এতদিনে সিরহানকে লক্ষ্য করেছে, তাই রাতেই তার ঘরে গেল। কিছু বলে হঠাৎ প্রশ্ন করে, তুমি কি রুহিকে পছন্দ করো দাদা ভাই? সিরহান একটু থতমত খেয়ে গেল, নিজেকে সামলে বলল, কি বলছিস এসব? যা তোর ঘরে যা, যত সব ফালতু কথা। আমাকে সত্যি বলো। কোনো সত্যি নেই সারিন, যা তো এখান থেকে, সামনে তো টেস্ট আছে, ভুলে গেছিস? আমাকে বললে কিন্তু পারতে, আমি তোমাদের সাহায্য করতে পারতাম। দেবো এক থাপ্পড়, তুই পছন্দ অপছন্দের কি বুঝিস? যা ভাগ, সাহায্য করতে আসলাম গায়ে মাখলে না, পরে বুঝবে মজা। বলে মুখ ভেংচি দিয়ে চলে গেল। সিরহানও একটু ফস করে শ্বাস ছাড়ল। এদিকে রুহি, তারও সিরহানের জন্য মন পড়ে, কিন্তু সে সামনে যায় না। সে প্রতিদিন জানালা একটু ফাঁক করে সিরহানকে দেখে। সে মনে করে সে খারাপ মেয়ে, তাই তার কুলুষিত মুখখান কাউকে দেখাতে চায় না। সবসময় ঘরবন্দি হয়ে থাকে। টিউটর আসলে রুম থেকে বের হয়। মুনমুন খান আরও একজন টিউটর ঠিক করেছে, মোট 2 জন। এখন সকালে আর সন্ধ্যায় পড়ায়, তার মায়ের সাথে আর টিচারের সাথে ছাড়া। কারোর সাথে কথা বলে না। মাঝে মাঝে সারিন ফোন দেয়, তখন মন চাইলে কথা বলে, না চাইলে কথা বলে না। জুহিও একটু রুম থেকে বের হলে আশেপাশে ঘুরঘুর করে, কিন্তু সে আগ বাড়িয়ে কিছু বলে না। পাছে তার বাবা আবার যদি বলে ওর সাথে থেকে তার মেয়ে খারাপ হয়েছে, সেই ভয়ে। টিচার যাওয়ার পর আবার রুমে এসে দরজা আটকে দেয়। মুনমুন খান ডাকতে আসলে বলে, সামনে আমার পরীক্ষা, আমাকে পড়তে দাও। এরপর আর মুনমুন খান কিছু বলতে পারে না। তিনি বুঝতে পারে রুহি এখনও ওই ঘটনা থেকে বেরিয়ে আসতে পারেনি। অনেকবার রুহিকে বলেছি স্কুলে গিয়ে সবার সাথে মিশতে, ক্লাস করতে, কিন্তু রুহি যায়নি। সে বারে বারে কথা এড়িয়ে গেছে। জুহিরও একটু খারাপ লাগে রুহির জন্য, তাই স্কুল থেকে মাঝে মাঝে এটা ওটা নিয়ে আসে। মনে অনেক সাহস নিয়ে দরজা ধাক্কায়। কয়েকবার ধাক্কানোর পর দরজা খুলে বলে, কি হয়েছে, এভাবে ধাক্কাচ্ছ কেন? তোমার জন্য কুলফি নিয়ে এসেছি, নাও। আমি ওসব তোমার কাছে চাইনি, আর কখনো আনবে না, আর আমার কাছে আসবে না, আমি ভালো না। বলেই দরজা বন্ধ করে দেয়।
জুহিও মন খারাপ করে ওখান থেকে চলে যায়। এমন জুহি প্রতিদিন করে আর রুহিও তাকে এসব বলে পাঠিয়ে দেয়। মুনমুন খান মেয়েদের সম্পর্কের উন্নতি দেখে খুশি হয়, কিন্তু মুখে কিছু বলে না। আজকে রুহির টেস্ট পরীক্ষা শুরু। সকালে উঠে নামাজ শেষ করে সব পড়া আবার রিভিশন দিতে থাকে। তারপর রেডি হয়ে নিচে নেমে গিয়ে খেয়ে বেরিয়ে পড়তে যায় এবং মুনমুন খান বলে, দাঁড়াও, বাসা যে বলে যেতে হয় ভুলে গেছো? সরি। আচ্ছা যাও, ভালো করে পরীক্ষা দেবে, সবগুলোর উত্তর দেবে। ওকে বলেই বেরিয়ে পড়ে। আজকে রুহি নিজেই ড্রাইভারকে পৌঁছে দিতে বলে। গাড়ি থেকে নেমে স্কুলের গেটের কাছে যায়। সামনে দেখে সিরহান দাঁড়ানো। আশেপাশে যে এত মানুষ, তাতে সিরহানের কোনো হেলদোল নেই। সে প্রাণ ভরে তার প্রেয়সীকে দেখতে থাকে। রুহি একবার তার দিকে তাকিয়ে মানুষ ঢেলে ভেতরে ঢুকে যায়। ক্লাসে গিয়ে সারিনের সাথে কথা বলে সিটে বসে পড়ে। দুজনের রোল নাম্বার পরপর হয়, সিটও পাশাপাশি। তারপর 3 ঘন্টা পরীক্ষা শেষে বেরিয়ে আসে। সারিনের সাথে একসাথেই বের হয়। ক্লাস থেকে বের হতেই মাহমুদা খানম সারিনকে টেনে তার কাছে নিয়ে নেয়। রুহি একটু কষ্ট পায়, কিন্তু কিছু বলে না। সারিন বলে ওখান থেকে বেরিয়ে যায়। রুহির চোখে একটু পানি ভিড় করে। যাওয়ার সময় তা আর কেউ দেখতে না পেলেও সিরহান দেখে। গেটের বাইরে গিয়ে দেখে তার মা জুহিকে নিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রুহি তার মাকে চোখের পানি দেখাতে চায় না, তাই তাকে গিয়ে জড়িয়ে ধরে। মুনমুন খান একটু অবাক হয়, কিন্তু কিছু বলে না। সেও রুহিকে মনের খুশিতে জড়িয়ে ধরে। জুহি বলে, এই নাও চিপস খাও, তুমি তো আমার মাকে ভেঙে ফেলবে একেবারে। ওর কথা শুনে তারা দুজনেই হেসে দেয়। তারপর রুহিরা গাড়িতে উঠে চলে যায়। সবটাই সিরহান দূর থেকে লক্ষ্য করে। সে ভেবেছিল রুহি একবার তার দিকে তাকাবে, কিন্তু রুহি তাকে পুরোপুরি ইগনোর করে চলে যায়। সারিনরাও বাসায় চলে যায়। সারিন তো বাসায় গিয়ে তার মায়ের কাজের জন্য রাগ করে বসে আছে। সিরহান তাকে এমন বসে থাকতে দেখে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? সারিনও সব বলে দেয়। এবার সিরহান বুঝল রুহির চোখে পানি কেন ছিল। সিরহান কিছু না বলে সারিনের ঘর থেকে বেরিয়ে যায়। একের পর এক সব পরীক্ষা শেষ হয়ে যায়। বরাবরের মতো এবারেও রুহি ফার্স্ট হয়, কিন্তু তাতে তার কোনো প্রতিক্রিয়া নেই। আর 1 সপ্তাহ পর জেএসসি পরীক্ষা শুরু। সে স্কুল থেকে অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড নিয়ে এসে পুরো দমে পড়তে বসে। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। রুহির টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। টিচার বারবার ওকে প্যানিক করতে মানা করেছে। মুনমুন খানও ওকে শান্ত রাখার চেষ্টা করছে। অবশেষে সব কিছু রিভিশন দিয়ে দোয়া দুরুদ পড়ে বাসা থেকে বেরিয়ে গেল। সাথে মুনমুন খান আর জুহিও গেল। ওদের হল পড়েছে সিরহানদের কলেজে, ওরা সেখানেই যাচ্ছে। ওদিকে সারিনেরও এক অবস্থা। তারা আসলো হলে। রুহি সারিন নিজেদের মধ্যে কথা বলে সবার থেকে বিদায় নিয়ে হলে ঢুকে গেল। সিরহান এতক্ষণ রুহির দিকে তাকিয়েছিল, কিন্তু রুহি একবারের জন্য তার দিকে তাকায়নি। টানা 3 ঘন্টা পরীক্ষা শেষে তারা খুশি মনে বেরিয়ে আসলো। তাদের মুখ দেখে বোঝাই যাচ্ছে তাদের পরীক্ষা ভালো হয়েছে। তারপর বাড়ির লোকদের খুঁজে তাদের সাথে বাড়িতে চলে গেল। পরীক্ষার কয়টা দিন সিরহানের কলেজ বন্ধ, তাই সেও এখানে আসতে পারছে। রুহিকে একবার দেখতে পাবে, এতেই তার শান্তি। তাদের সব পরীক্ষা শেষ হলো, আর সিরহানও প্রতিদিন হলের সামনে আসে, কিন্তু রুহি তাকে ইগনোর করে। এরপর রুহিদের বন্ধ দেয়, পুরো 1.5 মাসের বন্ধ। সিরহান জানে এতদিনের একদিনও রুহির সাথে দেখা পাবে না ও। তারও কলেজ শুরু, লেখাপড়া করে আর নিয়ম করে রুহির বাড়ির সামনে দাঁড়ায়। রুহিও তাকে দেখে নিজের মনের শান্তি মেটায়। মনে মনে শুধু বলে, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু সেসব আপনার সামনে গিয়ে বলার মুখ আমার নেই। আমি আমার এ বাজে চরিত্র নিয়ে আপনার সামনে দাঁড়াতে চাই না। আমি জানি একদিন অতিষ্ঠ হয়ে আপনি নিজে আমার থেকে দূরে যাবেন, তখন আমারও শান্তি। কিন্তু এসব কথা আর সিরহানের সামনে গিয়ে বলতে পারে না, শুধু নিজে এক মনে বলে যায়। রুহির মাও মেয়ের এ পরিস্থিতি দেখে সহ্য করতে পারে না। বারে বারে রুহিকে বলে বাইরে ঘুরে আসতে, নিজেও নিয়ে যেতে চায়, কিন্তু রুহি তার কথা মানে না। নিজেকে পুরোপুরি ঘরে আটকে রেখেছে। রুহি ঠিক করলো রুহি গল্প উপন্যাসের বই কিনে পড়বে, তাই তার একটা লিস্ট তৈরি করে। সাথে কিছু সায়েন্স ফিকশনও ছিল। তারপর সিরহান যখন বাড়ির সামনে থাকবে না, তখন যাবে বলে ঠিক করেছে। সেই অনুযায়ী সিরহানের কলেজ টাইমে সে ড্রাইভারকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে সিরহান, তার সেদিন কলেজ বন্ধ ছিল, তাই ভাবছে রুহির বাড়ির সামনে যাবে। রোডের সামনে যেতেই দেখতে পায় রুহিদের বাড়ি থেকে গাড়ি বের হচ্ছে। ভালো করে দেখে শিওর হয়
রুহি ছাড়া কেউ নেই গাড়িতে, তাই একটা অটো নিয়ে গাড়ির পিছু যায়। রুহিও লাইব্রেরি রোডের সামনে গাড়ি রেখে ড্রাইভার আঙ্কেলকে ওখানে ওয়েট করতে বলে। সিরহান অটো থেকে নেমে দেখে রুহি বইয়ের দোকানে যাচ্ছে, তাই তার পিছু পিছু যায়। রুহি লিস্ট অনুযায়ী সব বই নিতে থাকে। সিরহান পিছন থেকে হঠাৎ করে বলে, কেমন আছো তুমি? রুহি সিরহানের কণ্ঠ পেয়ে একটু চমকায়, ভীতি চোখে পিছনে ফিরে একটা শুকনো হাসি দিয়ে বলে, ভালো। আপনি কেমন আছেন? এতদিন বাসা থেকে বের হওনি কেন? এমনি। কেন বলুন তো? আমি প্রতিদিন তোমার বাসার সামনে যাই, আর তোমার কোনো খোঁজ নেই। কেন রুহি? আপনি কেন যান? আর কখন যান আমি কিভাবে বলবো? আমি তো আর রাস্তায় তাকিয়ে থাকি না। এরপরে যেন তোমাকে গিয়ে দেখতে পাই, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। তখন দোকানি লোকটা আসে, বলে, আরে বাবা তুমি? বাসায় সবাই ভালো আছে? কিছু লাগবে নাকি? আমাকে ফোন করতে, বাসায় পাঠিয়ে দিতাম। না, তেমন জরুরি কিছু না কাকা, আপনি আমাকে ম্যাথ টেস্ট পেপারটা দিন। তারপর লোকটা সিরহানকে বই দিয়ে দেয়। এরপর রুহির কাছে গিয়ে ওর সব বইয়ের দাম হিসেব করতে শুরু করে। তখন সিরহান বলে, ও আকবর আঙ্কেলের মেয়ে, ওর থেকে টাকা নিতে হবে না কাকা। দোকানি সিরহানের কথায় অবাক হয়ে যায়, বলে, বলো কি? আমি তো এতদিন জানতামই না। ও তো কত বই না আমার থেকে নিল। ইসরে! রুহির এবার সিরহানের ওপর রাগ হয়, বলে, এটা আপনি কি করলেন? আমি আমার বাবার পরিচয় কাউকে দিতে চাই না। ধুর, ভালো লাগে না। আমি আর এই দোকানে আসবো না। তুমি কোন দোকানে যাবে? আমি সব দোকানে বলে দেব। রুহির হাত থেকে এতক্ষণে দোকানি লিস্ট নিয়ে সব বইগুলো বের করতে থাকে। যে যে বই পায় না তা পাশের দোকান থেকে নিয়ে আসে। তারপর সব কিছু বান্ডেল করে লোক দিয়ে রুহির থেকে গাড়ির কথা জিজ্ঞেস করে সব গাড়িতে দিয়ে আসে। রুহি তাকে টাকা দিতে চাইলে সে নেয় না, উল্টো বলে দেয়, তোমার বাবার জন্য আমার পরিবার এখনও খেয়ে পড়ে ভালো আছে। সে না থাকলে আমাদের অবস্থা এখন ফুটপাতে থাকতো। আর তোমার থেকে টাকা নেব, এতে আমার পাপ হবে। তুমি যদি সারা জীবনও আমার থেকে বই নাও, তাতেও তার ঋণ শোধ হবে না। তুমি চিন্তা করো না মা, নতুন ভালো ভালো যে বই আসবে সব আমি তোমাদের বাসায় পাঠিয়ে দেব, তোমাকে এখানে আসতে হবে না। রুহি তাকে আর কিছু বলল না, কিন্তু সে সিরহানের ওপর বেজায় বিরক্ত। সিরহান তো রুহির বিরক্তি মাখা মুখ দেখে আরও মজা নিচ্ছে। রুহি এবার রেগে বলল, এটা আপনি কি করলেন? আপনার জন্য তার কত টাকা লস হলো। এতগুলো বইয়ের দাম কম করে হলো 5-6 হাজার টাকা হবে। সমস্যা নেই, আমি দিয়ে দেব। তুমি শুধু বিকেলে একবার বারান্দায় আসবে। রুহি আর কিছু না বলে রাগ করে চলে গেল। সিরহানকে কিছু বলতে দিল না। সিরহান রুহির সাথে কথা হয়েছে তাই খুশি মনে বাড়িতে চলে গেল। বিকেলে আবার বের হতে হবে। সিরহানের কথা মতো রুহি ঠিকই বারান্দায় এলো। সিরহান রাস্তায় বসে বুকে হাত দিয়ে রুহিকে দেখতে লাগলো। রুহি কেমন আশপাশ করছে। রুহির অস্থিরতা সিরহান নিচে বসে ভালোই টের পাচ্ছে। সিরহান মনে মনে হাসছে। রুহি শুধু এদিক ওদিক তাকাচ্ছে। কখনো কোনো ছেলের সামনে এভাবে দাঁড়িয়ে থাকেনি, তাই বুকের ভেতরে হাতুড়ি পেটাচ্ছে। সিরহান রুহিকে হাত দিয়ে চলে যেতে বলে। রুহিও এক দৌড়ে রুমে চলে যায়। সিরহানও একটু হেসে বাড়ির দিকে যায়। রুহির আনা বইয়ের থেকে শরৎচন্দ্রের দেনা পাওনা পড়তেছিল। তখনই বারান্দায় একটা ঢিল পড়া শব্দ পায়। দৌড়ে সেখানে যায়। একটা পাথরের সাথে সুতো দিয়ে একটা চিরকুট দেওয়া। রুহি সেটা তাড়াহুড়ো করে খুলে দেখল, তাতে লেখা, আজকে সন্ধ্যার পরে আসব, যদি তোমাকে না পাই তো সোজা বাড়িতে ঢুকে যাব। হুমকিটা কার দেওয়া রুহির বুঝতে বাকি হয়নি। পরে চিরকুটটা তাড়াতাড়ি লুকিয়ে রাখে। ঠিকই সন্ধ্যার পর সিরহান রুহির বাড়ির সামনে আসে। এইভাবেই তাদের লুকোচুরি প্রেম 1.5 মাস চলতে থাকে, কিন্তু কেউ কাউকে ভালোবাসিয়ে এখনও বলেনি আজকে রুহির রেজাল্ট বেরোবে। ভয়তে রুহি আর সারিন দুজনেই শেষ। কিছুক্ষণ পরপর ফোন দিয়ে কথা বলছে, আর তন্ময় তার মনে কোনো টেনশন নেই। সে বলে রেজাল্ট একটা পেলেই হয়েছে। দুপুর 2টোয় রুহিদের রেজাল্ট বেরিয়েছে। খুশিতে রুহি কান্না করে দিয়েছে। বোর্ডে রুহি ফার্স্ট আর সারিন চতুর্থ। দুই বাড়িতেই খুশির আমেজ। দ্বিতীয় আর তৃতীয় অন্য 2 স্কুলের স্টুডেন্ট। তন্ময় গোল্ডেন প্লাস। রুহি আর সারিন পারলে তো সারা ঘরে নাচতে থাকে। সারিন তো সবার আদরের, তাই তার আনন্দে সবাই খুশি। আর রুহি তার সাফল্যে খুশি, শুধু নিজের মধ্যেই কাউকে তা প্রকাশ করেনি। মুনমুন খান খুশি হয়েছে কিনা তা ঠিক বোঝা যাচ্ছে না। জুহিও একবার এসে রুহিকে অভিনন্দন জানিয়ে গেছে, সাথে নিজে এঁকে একটা ছবি দিয়ে গেছে উপহার হিসেবে।
রুহিও কিছু না বলে গ্রহণ করেছে। রুহি ওয়েট করতেছিল কখন সিরহান আসবে, কিন্তু সিরহান দিনে আসলো না। সে রাত 8টায় এসে ঘরে ঢিল ছুঁড়ে। রুহিও সেখানে গিয়ে উপস্থিত হয়। সারাদিন আসেনি বলে রুহি একটু মুখটা কালো করে বসে আছে। সিরহান বুঝলো ব্যাপারখানা, তাই রাস্তার মধ্যেই কান ধরে দাঁড়িয়ে আছে। রুহিকে ঠোঁট নাড়িয়ে সরি বলে দেয়। রুহিও সিরহানের কাণ্ডে হেসে দেয়, হাত নাড়িয়ে কান থেকে হাত নামাতে বলে। সিরহান তখন একটা ইটের টুকরোয় কাগজ বেঁধে রুহির দিকে মারে, তাতে লিখে দেয়, সরি মেঘ পড়ি, আর হবে না, সারিনকে নিয়ে ব্যস্ত ছিলাম তো। রুহি একটু হেসে একটা কলম এনে কাগজের উল্টো পিঠে কিছু লিখে দেয়। আমি বুঝতে পেরেছি এত সরি করতে হবে না। সেটা আবার সিরহানের দিকে মারল। সিরহান সেটা সাথে সাথে ধরল, লেখাটা পড়ে খালি জায়গায় লিখে দিল, তোমাকে কংগ্রাচুলেশন, তোমার সামনের দিন আরও ভালো হবে। তারপর তা আবার রুহির দিকে মারল। রুহি পড়ে লিখে দিল, ধন্যবাদ, এবার চলে যান প্লিজ, কেউ দেখলে সমস্যা হবে। সিরহানকে দিয়ে সে হাত নাড়িয়ে বাই বলে চলে যায়। রুহি যেন হাফ ছেড়ে বাঁচে। এর 2 দিন পর রুহি স্কুলে গিয়ে নতুন ক্লাসে আবারও ভর্তি হয় এবং পড়ার জন্য চয়েস করে বিজ্ঞান বিভাগ। তারপর বই নিয়ে বাসায় চলে যায়। এরই মাঝে সিরহানের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু তারপরও তার রুহির সাথে দেখা করা থামছে না। রুহির নিষেধ করা সত্ত্বেও সে শুনছে না। দেখতে দেখতে আরও 1 মাস কাটে। সিরহান 2nd ইয়ারে ওঠে আর রুহিরও ক্লাস শুরু হয়েছে। রুহি ক্লাসে যেতে চায়নি, সিরহান অনেক বুঝিয়েছে। সারিন আর তন্ময় তো আছেই, দুটো তো ওকে জ্বালিয়েই মেরেছে, সাথে মুনমুন খান তো আছেই। সেও সাহস দিয়েছে ক্লাস করতে। তারপর থেকে প্রতিদিন রুহি ক্লাসে যায়। এদিকে সিরহানকে অনিম আর শুভ্র চেপে ধরেছে রুহিকে প্রপোজ করার জন্য। সিরহানের শুধু এক কথা, প্রপোজ আবার কেন করতে হবে, আমরা দুজনকে ভালোবাসি, এটাই অনেক। প্রকাশ না করেও ভালোবাসা অনুভব করা যায়। অনিম বলে, তোর এসব সাহিত্যিক কথা রাখ, কবে প্রপোজ করছিস বল। ওকে ডান, কালকে। ইয়েস, অবশেষে আমার ইন্ট্রোভার্ট বন্ধু আর ইন্ট্রোভার্ট থাকবে না। তার কথা শুনে সবাই হেসে দেয়। পরের দিন সকালে রুহি স্কুলে যায়। গেট থেকে ঢুকতে একটা ছোট্ট বাচ্চা এসে রুহির হাতে একটা কাগজ ধরিয়ে দিল। রুহি এটা নিয়ে বাচ্চাটার হাত ধরে, তারপর পড়তে শুরু করে, ভালোবাসি তোমাকে, এই কথাটা শোনানোর জন্য একটা সুযোগ দাও। আজকে বিকেল 5টা নদীর তীরে এসো। রুহি চিঠিটা দেখে একটু বিরক্ত হলো। সে একজনকে ভালোবাসে, এখন আবার একে। রুহি কলম বের করে চিঠির উল্টো পিঠে লিখে দেয়, আমি একজনকে ভালোবাসি, আমি আপনার সাথে দেখা করতে পারবো না। তারপর সেটা ভাঁজ দিয়ে বাচ্চাটাকে দিয়ে দেয় আর বলে, তোমাকে যে এটা দিয়েছে তাকে আবার এটা দিয়ে দিও কেমন। বাচ্চাটা মাথা নাড়িয়ে চলে গেল। রুহিও ক্লাসে চলে গেল। কলেজের দেয়ালে একের পর এক বাড়ি দিচ্ছে সিরহান। বারবার হাতের আর বাহুতে রগ ফুলে উঠেছে। নিজের রাগ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। অনিম আর শুভ্র কি বলবে বুঝতে পারছে না। সিরহানকে এতটা রাখতে কখনো দেখেনি। কেন রুহি, কেন কেন আমার সাথে এমন ছলনা করলে? এতদিন যা যা ছিল তার সবই কি ছিল শুধু অভিনয়? এতটা অভিনয় কিভাবে করতে পারলে? এমন আরও অনেক কিছু বলতে বলতে দেয়ালে বাড়ি দেয়। তার হাত থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। অনিম দৌড়ে যায়, কি করছিস তুই এসব? পাগল হয়ে গেছিস? এসব কেউ করে? অনিম কোনো মতে সিরহানকে থামায়। সিরহান অনিমকে জড়িয়ে কেঁদে দেয়। এতে ওরা দুজনেই অবাক হয়। তারা বুঝতে পারছে সিরহান রুহিকে নিয়ে অনেকটা সিরিয়াস ছিল। রুহি যে চিঠিতে এমন কিছু লিখে দেবে তা সে বুঝতে পারেনি। তারা তাকে হসপিটালে নিয়ে যায়, হাতে ব্যান্ডেজ করে বাড়িতে পৌঁছে দেয়। সিরহানের এমন অবস্থা দেখে তার মা, কাকি, দাদি পুরো কান্নাকাটি শুরু করেছে। অনিম তাদের বুঝিয়ে বলে, ক্লাসের এক ছেলের সাথে মারামারি হয়েছে, তাই এমন হয়েছে, বেশি ঘাবড়ানোর দরকার নেই। তারাও তাই বুঝে মেনে নেয়। এদিকে রুহি বাসায় ফিরে মন খারাপ করে বসে আছে। আজকে একবারের জন্য সিরহানের সাথে দেখা হয়নি। ভাবলো হয়তো সিরহান আজকে কলেজে যায়নি, রাতে তো অবশ্যই আসবে, তখন জিজ্ঞেস করবে কি হয়েছে। এই ভেবে সময় কাটে। রাতে টিচার চলে গেলে রুহি দৌড়ে বারান্দায় চলে আসে। ভাবলো সিরহান হয়তো এসেছে, কিন্তু সে হতাশ হয়ে যায়। এভাবে রাত 12টা পেরিয়ে যায়, সিরহান আসে না। রুহির এবার চোখে পানি আসে। কোনোভাবে মানতে পারছে না সিরহান আসলো না। বারবার তাকে দেখতে মন চাচ্ছে। এভাবেই ছটফট করতে করতে রুহি ঘুমিয়ে পড়ে। সিরহানেরও এক অবস্থা। সে শুধু রুহির কথা ভাবছে, বারবার রুহিকে দেখতে মন চাচ্ছে। কোনো উপায় না পেয়ে তার ফোন থেকে রুহির ছবি দেখতে লাগলো। রুহির অগোচরে সে অনেক সময় অনেক ছবি তুলেছে।
তাই সে যত্ন করে রেখে দিয়েছে। ছবি দেখতে দেখতে সিরহানও ঘুমিয়ে পড়ে। পরপর আরও 7 দিন রুহি সিরহানের পথ চেয়ে থাকে, কিন্তু সিরহানের কোনো দেখা নেই। স্কুলে যাওয়া আসার সময়ও সিরহানের জন্য বারবার চারপাশে তাকায়, কিন্তু তাকে দেখে না। চোখে জল চলে এসে ভিড় করে তখন, কিন্তু মানুষের সামনে কাঁদতে চায় না, তাই আটকে রাখে। বাসায় এসে ঠিকই কাঁদে, তখন আর আটকে রাখতে পারে না। প্রতিদিন বারান্দায় অপেক্ষা করে যদি কোনো সময় সিরহান আসে সেই আশায়, কিন্তু সিরহানের দেখা পায় না। সারিনের সাথে প্রতিদিন দেখা হয়, কথা হয়, কিন্তু তাকে জিজ্ঞেস করতে পারে না। যদি সারিন থেকে কোনো কিছুতে সন্দেহ করে সেই কথা ভেবে। রুহির ভেতরের যন্ত্রণা কাউকে দেখাতে পারছে না। আবারও সেই কয়েক মাস আগের মতো হয়ে যাচ্ছে। এইভাবে আরও 1 মাস কাটে। রুহি সিরহানের কোনো দেখা পায়নি, না স্কুলের রাস্তায় না বাড়ির সামনে। সিরহানের কোনো বন্ধুদেরও ও জিজ্ঞেস করবে, তাও সে জড়তার জন্য পারছে না। আর অনিম আর শুভ্র কোনো দেখা নেই, তারাও সিরহানের সাথে উধাও হয়ে গেছে মনে হয়, সেটা রুহি ভাবছে। এদিকে সিরহান, সে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। কলেজ, পড়াশোনা আর বাসা এছাড়া আর কোনো কিছুই বোঝে না। আগের থেকে অনেকটা গম্ভীর হয়ে গেছে। কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। বাড়ির সবাই একটু চিন্তিত হয়ে কিছু বললে বলে, সামনে পরীক্ষা, পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি, কেউ আমাকে নিয়ে বেশি চিন্তা করো না। ব্যাস, সবার মুখের কথা বন্ধ হয়ে যায়। লেখাপড়ার সামনে কিছুই না। সিরহান এমন একটা ভাব করে ব্যস্তের সব থেকে সুদর্শন ছেলে সে। বিভিন্ন মেয়ের প্রতিনিয়ত কল, টেক্সট এসব আসতেই থাকে, তাদেরকে পাত্তাও দেয় না। এরই মাঝে উপস্থিত হয় সিরহানের খালা মুক্তা আহমেদ এবং তার মেয়ে মৃদুলা, যারা বিদেশে থাকে। মৃদুলা এবার একাদশ শ্রেণীতে পড়ে। যেহেতু বিদেশে বড়, তাই তাদের মতোই স্বভাব, একেবারে গায়ে পড়া স্বভাবের। কথায় কথায় সিরহানের গায়ে ঢলে পড়ে। সিরহান তো একে দু চোখেও দেখতে পারে না, শুধু তার মায়ের জন্য কিছু বলে না। একদিন মৃদুলা মাহমুদা খানমের কাছে আবদার করলো, আন্টি প্লিজ সিরহানকে বলো না আমাকে নিয়ে বাইরে ঘুরে আসতে, ও তো এখন পড়ায় বিজি আছে, পরে যাস মা। না আন্টি এখনই। তারপর বাধ্য হয়ে মাহমুদা খানম সিরহানকে ওকে ঘুরতে নিতে বলে। সিরহান সাথে সাথে বলে দেয়, তুমি তো জানো মা আমার পড়াশোনায় কত বিজি আমি, আর তাছাড়া ওকে আমার একদম পছন্দ না, ও শুধু গায়ে পড়া স্বভাবের, এসব আমার একদম ভালো লাগে না, নিয়ে যাস না বাবা, আর তো কয়েকদিন পরও চলেই যাবে। মাহমুদা খানমের আরও কিছু রিকোয়েস্টে সিরহান না করতে পারল না, বাহিরে যেতে রাজি হলো, রেডি হয়ে নিচে আসতে বলল। মাহমুদা খানমও মৃদুলাকে বলতে গেল। মৃদুলা তো শুনে লাফাতে লাফাতে রেডি হতে গেল, একেবারে বিদেশিদের মতো ক্রপ টপ আর জিন্স পরে বের হলো। সিরহানের দেখে মাথা গরম হয়ে গেল, এক ঝাড়ি দিয়ে বলল, এসব কি পরেছো তুমি? হ্যাঁ, ভালো পোশাক পরতে জানো না? পারলে সালোয়ার কামিজ পরে এসো, নয়তো আমার সাথে যাওয়ার দরকার নেই, এটা তোমার বিদেশ না। সিরহানের কথা শুনে মৃদুলা একটু ভয় পেয়ে গেল। সে তো চেয়েছিল সিরহানকে একটু আকর্ষিত করতে, উল্টো আবার ঝাড়ি খেলো। মাহমুদা খানম পরিস্থিতি সামলাতে মৃদুলাকে বলল, যা তোমা সালোয়ার কামিজ পরে আয়। মৃদুলা মাথা নাড়িয়ে চলে গেল। সারথি পাশেই ছিল। মাহমুদা খানম একটু সরে যেতে বলে, একদম ঠিক করেছ দাদা ভাই, অসভ্য মহিলা একটা। সিরহান সারথিকে বলে, বড়দের এসব বলে না, যা তুই ঘরে যা। ওকে, আমার জন্য ফুচকার চকলেট আনবে কেমন? আচ্ছা আনবো। তারপর সিরহানকে বাই বলে চলে গেল। মৃদুলাও আসলো একটা সালোয়ার কামিজ পরে, ওড়না আবার কাঁধে ঝুলিয়ে রেখেছে, চুলগুলো খোলা দিয়ে, মুখে এক মেকআপ। যে কোনো ছেলে এই মুহূর্তে দেখলে হুঁশ হারাবে, কিন্তু সিরহানের তাতে কোনো হেলদোল নেই। তার তো এতেই মাথা গরম হয়ে আছে। ভালো পোশাক পরতে বলেছে তাই বলে এইভাবে আসবে? বুঝলো একে কিছু বলে লাভ হবে না, কিছু না বলে ইশারায় আসতে বলে ফোন টিপতে টিপতে বেরিয়ে গেল। মৃদুলা তার থেকে ভালো কমপ্লিমেন্টের আশা করেছিল, কিন্তু তা না পেয়ে আশাহত হয়ে চলে গেল। স্কুলের সামনে হচ্ছে পার্ক, তারপরে হচ্ছে নদী, নদীর পাশে সরু পিচের রাস্তা, তার এক পাশে হচ্ছে ইট সিমেন্টের ব্রেঞ্চ, সেখানে বসে মানুষ আড্ডা দেয়, নিজেদের সময় কাটায়, বয়স্করা আবার বিকেলে হাঁটে। সিরহানরা ঠিক করলো আগে পার্কের দিকে যাবে, তাই স্কুলের রোড দিয়ে যাওয়া শুরু করলো। স্কুল ছুটি হয়েছে কিছুক্ষণ আগে, ছেলেমেয়ে রাস্তা দিয়ে একটু একটু কমতে শুরু করেছে। ওদের যে দেখছে সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সিরহান তাতে কোনো হেলদোল নেই, সে ফোন চালাতে ব্যস্ত। মৃদুলা তার বাহু নিজের হাতের ভেতর নিয়ে পেছিয়ে আছে। অনেকদিন পর সিরহানকে দেখে রুহির পা থমকে গেল। সারিন রুহির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখল
মৃদুলা আর সিরহান একসাথে আসছে। সারিন ওদের এভাবে দেখে একটু অবাক হলো, কারণ সারিন জানে সিরহান মৃদুলাকে চোখেও দেখতে পারে না। সারিন আর রুহি তাদের কাছে যায়। দাদাভাই, তোমরা কোথায় যাচ্ছ? সিরহান প্রথমে ওদের খেয়াল করেনি, পরে তাকিয়ে প্রথমে রুহির দিকে চোখ গেল। রুহি কেমন করে তাদের দিকে তাকিয়ে আছে। সিরহান রুহিকে দেখানোর জন্য মৃদুলার হাত আরও পেঁচিয়ে ধরল। মৃদুলা একটু অবাক হলেও খুব খুশি হয়। সে তো আহ্লাদে গদগদ হয়ে যায়। হ্যাঁ, আমরা একটু ঘুরতে যাচ্ছি, তুই বাড়ি যা, আমরা একটু নিজেদের মতো ঘুরব। মৃদুলার এমন কথা বলাতে সারিন ভুরু কুঁচকে ওদের দিকে তাকায়। রুহি নিচের দিকে তাকিয়ে আছে, তার চোখে পানি টলমল করছে। সে তা সিরহান বা সারিন কাউকে দেখাতে চায় না। সারিন একটু বিরক্ত হয়ে বলে, আমার তোমাদের সাথে যাওয়ার কোনো ইচ্ছেও নেই, বুঝেছ? তারপর রুহিকে টান দিয়ে নিয়ে হনহন করে চলে যায়। রুহির পা যেন চলছে না, পুরো শরীর যেন অবশ হয়ে আসছে। সে কিছুতেই সিরহানকে অন্য কারোর সাথে সহ্য করতে পারেনি। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু হয়। সারিন সামনে হাঁটে আর রুহিকে টানতে থাকে। রুহির হাত পা যেন এক পা আগায়, দু পা পেছোয়। সারিন একটু হেঁটে থেমে যায়, রুহির দিকে পেছনে তাকায়, চোখ ছোট ছোট করে বলে, কি হয়েছে তোর? রুহি এবার সারিনের দিকে তাকালো। রুহি পুরো মুখ একেবারে লাল হয়ে আছে, একটু ছুঁয়ে দিলেই যেন রক্ত বের হবে। চোখ দুটোতে কোনো রকমে পানি আটকে আছে, পলক পড়লেই যেন গড়িয়ে পড়বে। সারিন রুহির গালে হাত দিয়ে বলে, এই রুহি, তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? এতক্ষণ তো ঠিকই ছিল। রুহি সারিনের হাত ছেড়ে দুপা সামনে হেঁটে চোখ মুছে নেয়। তারপর আবার সারিনের দিকে তাকে বলল, চোখে কিছু একটা পড়েছিল, খুব জ্বালা করছিল, তাই এমন দেখছিস। তুই ঠিক আছিস তো রুহি? ধরো, আমার আর কি হবে, চল না বাসায় যাই। এর মধ্যে তন্ময় তাদের মাঝে আসলো। এতদিনে সিরহান আর রুহির হাবভাব দেখে সে যা বোঝার বুঝে নিয়েছে, কিন্তু সিরহানকে মৃদুলার সাথে দেখে তার সব গোলমাল হয়ে গেল। তাই ওদের কাছে দৌড়ে আসে। রুহির দিকে তাকিয়ে বোঝে রুহি কষ্ট পেয়েছে, কিন্তু ওদের দুজনের একজনকেও কিছু বলে না। শুধু সারিনকে জিজ্ঞেস করে, ওই মেয়েটাকে রে? সিরহান ভাইয়ের সাথে দেখলাম। আমার খালাতো বোন, ইউকে থেকে এসেছে, খালি গায়ে পড়া স্বভাবের, তাই তো ভাই ওকে একদমই দেখতে পারে না। ও, ভেবেছিলাম জিএফ হবে হয়তো। থু, ওই মেয়েকে ভাই বানাবে জিএফ? দাদা ভাইয়ের চয়েস এতটাও খারাপ না। সারিনের কথা শুনে রুহি মনে মনে বলে, তাই যেন হয় মাবুদ, ওই মেয়েটাকে যেন উনি কোনোদিন নিজের করে না নেয়। ওকে ওনার জন্য পারফেক্ট লাগে না, উনি তো ভালো কাউকে ডিজার্ভ করে। ওকে তো দেখলেই ধোঁকাবাজ বলে মনে হয়। আবার তন্ময়ের কথা শুনে তার ভাবনা শেষ হয়। দেখে তো মনে হয় বিয়ে করা বউ এমন করছে মেয়েটা। ওনার সাথে কি সিরান ভাইয়ের বিয়ে দিবে নাকি? নয়তো সিরান ভাইও যেমন মানুষ, ওকে তো লাই দিত। বলেই রুহির দিকে তাকায়। রুহি ওর কথা শুনে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অন্য পাশে ফিরে তখন সারিন বলে, ভাই যদি ওকে বিয়ে করে তো আমি ভাইয়ের সাথে সব সম্পর্কে শেষ করে বাড়ি থেকে চলে যাব, বুঝেছিস? বলে রাগে হনহন করতে করতে চলে গেল। রুহি এবার তন্ময়ের দিকে তাকিয়ে বলল, কি দরকার ছিল ওকে রাগিয়ে দেওয়ার? দেখলি কি হলো? তন্ময় উত্তর না দিয়ে তন্ময়ের সরাসরি প্রশ্ন, ভালোবাসিস সিরহান ভাইকে? ওর কথা শুনে রুহি একটু ঘাবড়ে গেল। মেকি রাগ দেখিয়ে বলল, কী সব আবল তাবল বলছিস তুই? হ্যাঁ, উনি সারিনের ভাই, ভুলে গেছিস? আর যেন সব না শুনি। বলে 1 সেকেন্ড না দাঁড়িয়ে জোর পায়ে হেঁটে গেল। তন্ময় যা বোঝার বুঝে মুখ দিয়ে শীষ বাজাতে বাজাতে ওর পিছু পিছু গেল।